ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সংকট দেখা দেবে বললেন ফখরুল। রোজার আগে নির্বাচনের দাবি জামায়াতের আমিরের। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বললেন আইন উপদেষ্টা। জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে ইসি। তীব্র গরমের পর রাজধানী সহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, কিছু এলাকায় জলাবদ্ধতা, তীব্র যানজটের নাকাল সাধারণ মানুষ। ছয় দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস না পেয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে আগের অবস্থানে অনড় সরকার। এ নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির 7 নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয় প্রায় 2 ঘন্টা। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এছাড়া নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের মনোভাব কি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবেই সব দলগুলো, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা নিয়ে সরকারের আগের অবস্থান তুলে ধরেন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে, এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। সরকার ক্ষমতা উপভোগ করতে নির্বাচন বিলম্ব করতে চায় না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপির অংশ নেওয়া নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চাই জাতীয় নাগরিক পার্টি, কিন্তু বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে সাহায্য করছে না বলেও অভিযোগ নাহিদের। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমা নিয়ে প্রাথমিক সমর্থন রয়েছে জানিয়ে নাহিদ বলেন, এ অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। এর আগে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বৈঠকের পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা 1 মাসেই করা সম্ভব। এরপর নির্বাচনে আর বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশ কি চিন্তা করছে তা জানতে চায় প্রতিনিধি দল। একই সাথে নির্বাচন নিয়ে বিএনপি কি চিন্তা করছে তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বিএনপির এই নেতা জানান, 1 মাসের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব, নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব, কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না, নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সীমা সামনে রেখে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। এদিকে ডিসেম্বরকে টার্গেট করে ভোটের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও আচরণবিধি, আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ গুছিয়ে আনা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনও কারো বয়স 18 বছর হলে তিনি যেন ভোট দিতে পারেন সে পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে আইন পরিবর্তন আনার কথাও ভাবছে সংস্থাটি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কার্য আমরা একটা পর্যায়ে আসছি। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়েও সংলাপ করতে চায় নির্বাচন কমিশন। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লেয়ারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। নতুন যারা নিবন্ধন পাবেন তারাও যাতে নির্বাচন কমিশনের সাথে এই আমাদের মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে পারে। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার আরও উন্নতি হবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল সকাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানী 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। 6 দফা দাবিতে সকাল 10:30 থেকে শুরু করে প্রায় 8 ঘন্টার অবরোধে আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে অনেক এলাকায়। তেজগাঁয়ের 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। আজকে যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না। যে ছাত্র জনতা সবাইকে তারা আঘাত করছে, এর জন্য আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসন যদি এর বিচার না করতে পারে তার ছাত্র এর থেকে বড় কর্মসূচি দিবে। কারিগরি একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক, যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলরা থাকবে, কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝবে। দীর্ঘ সময় আন্দোলন চলায় তীব্র যানজট দেখা দেয় তেজগাঁ সহ আশেপাশের এলাকায়। এ সময় ক্ষোভ ঝাড়েন এই পথের যাত্রীরা। পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে দূরের পথেও হাঁটতে হয়েছে মানুষকে। তারা বলেন, দাবি যৌক্তিক হলেও সড়কে আন্দোলন না করে খোলা মাঠে করা উচিত। কোনো জিনিসটা বলতে চাইতে দেন না আমরা যাবো কেমন, বড় গাড়ি ড্রাইভার 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, এখানে বসে আছি আমরা, যাওয়ার কোনো প্রসেস নাই। বৃষ্টির ভিতরে রাস্তা হাইটে গাড়ি নামে হাইটে বাসায় যাচ্ছি, বাসায় সেই নারায়ণগঞ্জ, তো ভোগান্তি তো অবশ্যই।
কষ্ট তো অবশ্যই হচ্ছে। কিছু হলে রাস্তা বন্ধ, ভাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো কিছু আসলে কেউ দেখে না, সবাই স্বার্থ নিয়ে আসবে। এর আগে একাধিকবার আন্দোলন করলেও সমাধান না আসায় আবারও এমন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেস্টিনির বিতর্কিত MLM ব্যবসার সাথে জড়িতদের নিয়ে প্রাথমিকভাবে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, এমনটাই জানালেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। প্রাথমিকভাবে এর নাম ঠিক করা হয়েছে বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক কমিটিতে থাকছেন 297 জন। দল পরিচালিত হবে কর্মীদের চাঁদায়। গেল কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এবারে তালিকায় যোগ হচ্ছে সমালোচিত ডেস্টিনির আমজনতা পার্টি। দলের আহ্বায়ক হিসেবে থাকবেন দুদকের 2 মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা ডেস্টিনি গ্রুপের এমডি মোহাম্মদ রফিকুল আমিন। আর সদস্য সচিব হিসেবে থাকছেন গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়া ডেস্টিনির পরিবেশক ফাতিমা তাসনিম। রফিকুল আমিন জানান, ন্যায় বিচারের নিশ্চয়তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতেই মাঠে নেমেছেন তিনি। এখানে যারা আছে সত্যিকার অর্থে একটা কথা বলি, এরা আমাদের ডেস্টিনিতে আমাদের সাথে কাজ করত। আমি ডেস্টিনিতে কাজ করি, এখনও আমি ডেস্টিনির সাথে আছি। সেখানে MLM বিজনেস করতে এরা আমার সাথে এখন পর্যন্ত যারা জড়িত তারা MLM ব্যবসা করে আয় করতো, কিন্তু তারা 12 বছর তাদের কর্ম থেকে বঞ্চিত। রফিকুল আমিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিষয় থাকলেও সেটা তার ব্যবসায়িক, এমনটাই দাবি দলের সদস্য সচিবের। তার আমি ব্যবসায়িক পার্টনার না এবং এই বিষয়ের সাথে আমি সম্পৃক্ত না। আমি এই বিষয়টি ডিটেলস বলতে পারবো না, যেহেতু এটি মহামান্য আদালতের বিষয় এবং সেখান থেকে তিনি দোষী সাব্যস্ত হলে আবার তিনি সেটা আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া সেটি তারা নেবেন। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা 54টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠক হবে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এতে দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোও আসতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে আমনা বালুচকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইশরাত জাহান। বৃহস্পতিবার 2 দেশের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আর পাকিস্তানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আমনা বালুচ। চলতি মাসের শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসবেন। তার সফরসূচি নিয়েও আলোচনা হবে সচিবদের বৈঠকে। কয়েকদিনের গরমের পর রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, সাথে বজ্রপাত আর দমকা বাতাসও ছিল। তবে কয়েক ঘন্টার বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগ সৃষ্টি হয়। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়, এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় বৃষ্টি হয়েছে 31 মিলিমিটার। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়তে পারে তাপমাত্রা। যাওয়ার কথা সায়দাবাদ, এক হচ্ছে বৃষ্টি আর যে আন্দোলন, আসলে এগুলি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। অনেক কষ্ট, মানে কোনো যানবাহন নাই, আইটেটা আসছে, কষ্ট তো হওয়ার কথা। বৃষ্টির ভিতরে রাস্তা হাইটে গাড়ি নামে হাইটে বাসায় যাচ্ছি, বাসায় সেই নারায়ণগঞ্জ, তো ভোগান্তি তো অবশ্যই। বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি নিয়ে আরো জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এখন আবহাওয়ার কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা? আরেকটি বিষয় জানতে চাই যে আপনি তো ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বৃষ্টিতে কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? মূলত আজকে আসলে দুপুরের পর থেকেই মেঘলা আকাশ থেকে যখন বর্ষণের চিত্র দেখা যায়, তখন কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ভারী বর্ষণের কারণে কিন্তু জলাবদ্ধতা কিছুটা তৈরি হয়েছিল এবং দীর্ঘ সময় যানজটও কিন্তু অনেকে পড়েছিলেন। এই মুহূর্তে আমি রাজধানীর ঠিক হাতিরঝিল এলাকাতে আছি, যদি একটু দেখানো সম্ভব হয়। মূলত এখন বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে যারা আসলে বিকেল নাগাদ বেরোতে পারেনি তাদের অনেকে এখন বেরোচ্ছেন এবং যে কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছিল সন্ধ্যার পরপর সেটি অনেকটাই বিভিন্ন এলাকার পানি কিন্তু নেমে যেত আমরা দেখেছি। বিশেষ করে যেটি বলছিলেন, মূলত রাজধানীর গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে, মানিকমা এভিনিউ সহ, এছাড়া আপনার
পল্টন, বেইলি রোড এবং হাতিঝিলের মধুবাগ কেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে এইসব এলাকাতে আমরা কিন্তু বেশ কিছু পানি জমতে দেখেছি এবং খানাখন্দের কারণে ওইসব এরিয়াতেও কিন্তু বেশ কিছু জায়গায় পানি জমতে দেখা গিয়েছে এবং যারা দুর্ভোগের কারণে বিকেলে বেরোতে পারেনি তারা অনেকে সন্ধ্যার পর বেরোচ্ছেন এবং এখন আমরা যেটি দেখছি এখন হচ্ছে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কম এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি মূলত আগামী আরও বেশ কয়েকদিন এই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে এবং এখন দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এটাই জানিয়েছেন। আরেকটা তথ্য আমাদেরকে তারা কিছু সময় আগে জানিয়েছেন, মূলত দেশের 17টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু তারা দিয়েছেন। সেই সাথে নদী বন্দরগুলোতে কিন্তু সতর্কতাও জারি করা হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাসে বারবারই যেসব জেলার ব্যাপারে ঝড়ো হওয়ার ব্যাপারে বলা হচ্ছে সেটি আজ রাত 1টার মধ্যে মূলত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া সহ মূলত 17টি জেলায় ঝড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু তারা দিয়েছে। সব কিছু মিলিয়ে আসলে সারা দেশেই এখন যে পরিস্থিতি বৃষ্টিপাত আরও বেশ কিছু সময় থাকবে, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো বৃষ্টিপাত কমে যাবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এখন রাজধানীতে বৃষ্টি অনেকটাই কমেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গিয়েছে। এই ছিল রাজধানীর হাতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বজ্রপাতে 3 জেলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জে আলাদা 2টি জায়গায় বজ্রপাতে 3 জন মারা যান। স্থানীয়রা জানান, দুপুরে আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়, আহত হন আরও 2 জন। এছাড়া নবীগঞ্জে হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান শাহ আলম নামে এক যুবক। এদিকে গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে মারা গেছেন আরও একজন। রমজান মাসে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল 3 দিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 10 টাকা, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। এছাড়া বাজারে রয়েছে ভোজ্য তেলের সংকট। সবজির বাজারও চড়া। বিক্রেতারা বলছেন, সবজি সরবরাহ কম, তাই দাম বাড়ছে। সাধারণত রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ে, তবে গেল রোজায় প্রায় সব পণ্যের দাম ছিল নাগালের মধ্যে, কিন্তু এখন সেসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা 80 থেকে 100 এবং বেগুন মানভেদে 80 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির মধ্যে কাঁকরোলের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি 140 টাকা। রোজার সময় এসব সবজির দাম 10 থেকে 20 টাকা কম ছিল। রমজানে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল 30 থেকে 40 টাকা। কয়েকদিনেই সেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। মঙ্গলবার সয়াবিন তেলের দামও প্রতি লিটারে বাড়ানো হয়েছে 14 টাকা। এছাড়া দোকানেরা অর্ডার দিয়েও কোম্পানিগুলোর কাছ থেকে পাচ্ছে না পর্যাপ্ত তেল। রমজানের পরে এখন সবজির দাম কিছুটা আইটেম এখন বর্তমানে বাড়ছে, যেমন কি আমরা কাঁকরোল নতুন আইটেম বা করলা, ভেন্ডি, পটল এগুলো নতুন আইটেম, কিন্তু এখনো পুরোপুরি আমদানি হয় নাই। মার্কেটে আরো আমদানি বেশি হবে, দাম একটু কমে যাবে। অসাধু ব্যবসায়ীদের, আমাদের মতো ছোটখাটো ব্যবসায়িকরা তো আমরা তেল পাচ্ছি না। এই যে পরশুদিন অর্ডার নিছে এখনো তেল পাই না, গেছে গেলকে অর্ডার নিছে এখনো পাই না, দোকান খালি। পণ্যের দাম বাড়তে শুরু করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। হুট করে সরকার দাম বাড়াইছে, বিগত দিনে তো আরো দাম বেশি ছিল, কমছে তারপরে বাড়ছে, আবার সবজির দাম বাড়তির দিকে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার বর্তমানে আরেকটু এদিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয় যেন সে আগের মতোই সিন্ডিকেটের দিকে যাচ্ছে। ভোগান্তি কমাতে হলে বাজারে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। এছাড়া পণ্য পরিবহন খরচ কমাতে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। ভোরে সদরের গিরিকুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করার অভিযোগ করেছে জেএসএস। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানান, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করে ইউপিডিএফ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। অপহৃতদের উদ্ধারের চেষ্টা করার কথা জানিয়েছে পুলিশ।
তিন চোখের সানগ্লাস, বৈচিত্র্যময় ঝলমল পোশাক, ইংরেজি গানের ফিউশনে বাংলার লোকগান ও লালন গীতি। বিদেশিদের সামনে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মুক্ত মঞ্চে গাইছেন গান। সেখানে বিদেশিরা ঠোঁট মেলাচ্ছেন ও নিঠুর কালাগানে। প্রবাসী বাংলাদেশি তরুণ শিল্পী আরজিন কামাল বলছেন, বাংলার লোকগীতি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে। যুদ্ধ হিংসা বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সঙ্গীতের আবেদন চিরন্তন। শান্তির সেই আবেদনে গীত সুর লয়ে ছড়িয়ে দিচ্ছেন আরজিন কামাল। ভোরের স্নিগ্ধতায় গানের রেওয়াজ জমে ওঠে, তাই ছোটবেলা থেকেই আরজিন কামালের দিন শুরু সূর্যোদয়ের সাথে। 2011 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পাড়ি জমান আরজিন। যোগ দেন সেখানকার মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডে। এক দশকের ক্যারিয়ারে এরই মধ্যে 50টি মৌলিক গান লিখেছেন এই তরুণ। যার মধ্যে ও নিঠুর কালা পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। যখন আমি গানটা সুর করেছিলাম, আমার মাথার মধ্যে হারমোনিয়াম, তবলা, ডুগি এগুলোই ছিল, যার কারণে ওই সুরটা ওরকমই হয়েছে, ডেলিভারিটাও ওরকম হয়েছে। মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডের শিল্পীরা ঝলমলে পোশাকের সাথে 3 চোখওয়ালা বিশেষ চশমা পরেন। আরজিন জানালেন তার রহস্য। ওদের প্রথম গান ছিল থার্ড আই, যেখানে ওরা বলে যে তোমার অন্তর্দৃষ্টিটাকে তুমি প্রসারিত করো, কারণ আপনি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন তখন সকলের সমান। এরই মধ্যে কয়েকটি বাংলা চলচ্চিত্রে আবহ সঙ্গীত করেছেন। রাধারমন, নজরুল, লালন গীতি থেকে পাশ্চাত্য সঙ্গীতে ঝুঁকলেও শেকড় ভুলতে চান না তিনি। লালনের গানগুলো ওখানে করছিলাম, দর্শক একদম তারা বলছে যে এটা তো বলিউডের থেকে বাইরে, কারণ ওখানে কিন্তু বলিউডের আওয়াজটা অনেক বেশি হয় দেখে বলিউডকেই চেনে আমেরিকাতেও। এখন ওরা আমার গান শুনে বলছে যে এ তো অন্যরকম, মানে ফোক। অল্প দিনের জন্য দেশে এসেছেন আরজিন। জাতীয়তাবাদের গণ্ডি ছেড়ে আন্তর্জাতিক হয়ে বাঁচতে চান, তাই পৃথিবীর সব প্রাণীর অধিকার রক্ষার বার্তা গানে গানে ছড়িয়ে দিতে চান প্রবাসী এই তরুণ শিল্পী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।